প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আজকাল দেখছি বিভিন্ন জরিপ হচ্ছে। কদিন আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার আগে পর্যন্ত কোন দল কি পরিমাণ ভোট পাবে আওয়ামী লীগ সহ এমন জরিপগুলো দেখেছি। সেই জরিপগুলোতে এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জরিপেও দেখেছে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা, আওয়ামী লীগের পাল্লায় ভোট বেশি। ভয়েস অফ আমেরিকার ভোটেও জরিপেও দেখেছি। কিন্তু ইদানিংকালে আমরা বেশ কিছু জরিপ লক্ষ্য করছি। অনেক প্রতিষ্ঠান, অনেক মানুষ কিছু জরিপ হাজির করবার চেষ্টা করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে। সরকার যেমন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবার চেষ্টা করছেন, ঠিক তেমনি কিছু জরিপকারী ব্যক্তি, প্রতিষ্ঠান আওয়ামী লীগকে বাদ দিয়ে জরিপ আমাদের সামনে, জনগণের সামনে হাজির করবার চেষ্টা করছেন। এই যখন অবস্থা দেখছে চারিদিকে, তখন আমিও চিন্তা করলাম আমারও তো একটা বিশাল কমিউনিটি আছে, 2-2.5 লাখ মানুষের একটা কমিউনিটি। সেই কমিউনিটিতে একটা জরিপ করি। এর আগে আমি অনেক জরিপ করেছি, জরিপ করে দেখছি অনলাইন জরিপটার অবস্থাটা কি দাঁড়ায়। আমার যে জরিপটি বলছে, যে জরিপটি দাঁড়াচ্ছে সেটি ভয়ঙ্কর। সত্যিকার অর্থে আমি ভয়ঙ্কর এইভাবেই ভাষাটা বলবো। সেই জরিপ বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে আসলে সেই নির্বাচনটি হবে না। জরিপটা কি করেছিলাম আপনাদের একটু বিস্তারিত দেখাতে চাই। আপনারা যারা দেখছেন তারা অনেকেই জানেন, তারা বেশিরভাগ মানুষই জানেন যে আপনাদের এই প্ল্যাটফর্মেই আমি জরিপটা করেছিলাম এবং সেখানে যে ফলাফলটি এসছে এটি কারো হাত নেই, আমার হাত নেই, স্বয়ংক্রিয়ভাবে যে ফলাফলটি আসছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি জরিপ করেছিলাম, জরিপের শিরোনাম লিখেছিলাম অস্বীকার করার উপায় নেই, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন পরিকল্পনা চলছে। কেউ কেউ বিভিন্ন জরিপও হাজির করার চেষ্টা করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হতে পারে, ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি এবং কোন দল কেমন ভোট পেতে পারে, নিচে আপনার মতামত দিয়ে সাথে থাকুন এমন আহ্বান জানিয়েছিলাম। একটা পোল দিয়েছিলাম। পোলে সর্বাগ্রে এই সময়ের ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি কে রেখেছি। না রাখলে অনেক বড় পাপ হয়ে যেতে পারে, সে কারণে এনসিপি কে রেখেছি। তারপরে জামাতকে রেখেছি, তারপরে বিএনপি কে রেখেছি, তারপরে আর কাউকে রাখিনি। 4 নম্বরে রেখেছি ভোট দিব না। এখন ফলাফলটা কি এসছে দেখুন। এনসিপির ভোট পড়েছে 3%, জামাতের ভোট পড়েছে 2%, বিএনপির ভোট পড়েছে 3%, অর্থাৎ 3, 2, 3, 8% মানুষ ভোট কেন্দ্রে গেছে এই জরিপটা অনুযায়ী। আর ভোট দিব না 92% মানুষ। অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়া, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে বা নির্বাচন একটি হলে 92% মানুষ ভোট কেন্দ্রে যাবে না। শুধু আওয়ামী লীগ নয়, আজকে একই সাথে যদি বলি বড় আর একটা রাজনৈতিক দল বিএনপি, তাদেরও একটি উল্লেখযোগ্য ভোট আছে, জনসমর্থন আছে। তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করেন তাহলেও সেই নির্বাচনটি আসলে হবে না। এবং অতীতে বিএনপি অংশগ্রহণ করেনি। সাংবিধানিক বাধ্যকতা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে আওয়ামী লীগ সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন করেছে। সেই নির্বাচনটিও কিন্তু আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। আসলে আপনি যাই করুন না কেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে যদি বাদ দেন, বাদ দিয়ে ইলেকশন করেন, তাহলে জনমতের প্রতিফলন হয় না। আমার এই জরিপে 92% মানুষ ভোট দিতে যাবে না। এখানে 22 ঘন্টা, আমি যে সময় এই ভিডিওটা করছি তখন 22 ঘন্টা হয়েছে জরিপ কাল সময়টা। 22 ঘন্টায় ভোট দিয়েছেন 11,000 মানুষ এবং প্রায় 250 মানুষ কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন। তাতে যেটি দেখছি যে আসলে ভোট হবে না। অনেকে কমেন্ট করেছেন, অসংখ্য কমেন্ট আছে, অসংখ্য কমেন্ট পড়া সম্ভব নয়। পড়লে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমরা সেই বড় করে, দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক করতে চাই না। এই জন্য আমি হাতে গুনে 3-4টি কমেন্ট পড়তে চাই
সেই কমেন্টগুলো আপনারা একটু দেখুন। সর্বাগ্রে একটা কমেন্ট আছে, একজন প্রবাসী ভাই মোহাম্মদ শাওন নামে একজন কমেন্ট করেছেন, আমি একজন প্রবাসী, আমি কোনো দল করি না, তবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় তাহলে বিমানের টিকিট কেটে এসে ভোট দিব আওয়ামী লীগকে। একজন নির্দলীয় মানুষ এমন কমেন্ট করেছেন। এরপরে আরেকজন জাহিদ নামে একজন কমেন্ট করেছেন, যিনি লিখেছেন, বিগত 11 মাসে দেশের যে পরিস্থিতি, তাতে কোনো বিবেকবান মানুষ আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবে বলে মনে হয় না। আরেক ভাই লিখেছেন, আরেক বোন লিখেছেন, আমেনা বেগম, সব দলের নির্বাচনে অংশগ্রহণ ছাড়া যেই সরকারি গঠিত হবে টিকতে পারবে না, ফলে অসংখ্য প্রাণনাশ, রাষ্ট্রীয় অর্থনাশ এবং সর্বোপরি মূল্যবান সময়পাত হবে অনিবার্য। আমি আরেক ভাইয়ের কমেন্ট পড়ে কমেন্ট সম্পর্কে আলাপ শেষ করব। হুমায়ুন কবির নামে এক ভাই কমেন্ট করেছেন, সাজ্জাদ ভাই, আমি সরকারি চাকরিজীবী ছিলাম, কোনোদিন ভোট দেইনি, ভোট নিয়েছি, অর্থাৎ উনি ভোট গ্রহণের সাথে যুক্ত ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, মনে করেছিলাম এবার ভোট দিব, যদি সব দল নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যবস্থা করে তাহলে আমার ঘরে 5টি ভোট আছে, কেউ ভোট দিতে যাব না। অর্থাৎ জরিপের ফলাফল আমরা যেটি পেলাম সেটি বাংলাদেশে আসলে ইলেকশন হবার মতো নয়। 92% মানুষ ভোট কেন্দ্রে যাবে না। তাহলে বুঝুন, এই 92% মানুষ কি সবাই আওয়ামী লীগ করে? সবাই আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর? এক ভাই তো কমেন্ট করে বলছেন যে গত 11 মাসে বাংলাদেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না। এক ভাই প্রবাস থেকে বলছেন যে আমি টিকিট কেটে ভোট দিতে যাব শুধুমাত্র। আর এক ভাই নির্বাচন কর্মের সাথে যুক্ত, তিনি এবার ভোট দিবেন আশা করেছিলেন, কিন্তু তার ঘরের 5টি ভোট কেউ দেবেন না। আর এক বোন কমেন্ট করেছেন যে আওয়ামী লীগ ছাড়া বা সব দলের বড় প্রধান রাজনীতি, শুধু আওয়ামী লীগ না, আমি বিএনপির কথাও বলবো, বিএনপিকে বাদ দিয়েও যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা আসলে হয় না, টেকে না। এই যে সর্বশেষ 2024-এর নির্বাচনটা যে আওয়ামী লীগ করলো, আওয়ামী লীগ টিকেছে, 8 মাস আয়ু ছিল। 2018-এর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, করে বৈধতা দিয়েছে। 2014-এর নির্বাচনে বিএনপি সেখানে অংশ নেয়নি। তো সেই জায়গায় আজকেও যদি, যে বোন কমেন্ট করেছেন যে আজকে যদি একটি পাতানো একতরফা নির্বাচন করা যায়, পরে সেই নির্বাচনটি আসলে টিকবে না। আওয়ামী লীগের 2024-এর 7 জানুয়ারির ইলেকশন 7 মাস টিকেছে। আবার যদি সেরকম একটা পরিস্থিতিতে যায়, বর্তমান বাংলাদেশের সরকার আবার সেই 6 মাস, 8 মাস, 1 বছর, দেশ কিন্তু ঠান্ডা হবে না, দেশ স্বাভাবিক হবে না। দেশ আজ থেকে 1 বছর আগের যে বাংলাদেশ ছিল, 2024-এর জুন জুলাই মাসে যে বাংলাদেশ ছিল বা তার আগে যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশে আমরা সহসা ফিরতে পারবো না। ফেরার একমাত্র উপায় সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন, সারা পৃথিবীতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা সবাই মিলে যদি একটি সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই এবং সেই সরকারটিকে আমরা যদি দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে সহযোগিতা করি, তাহলেই বাংলাদেশের আজকের যে অস্থির পরিস্থিতি সেটির বিনাশ হতে পারে। এছাড়া বাংলাদেশ আবারও একটি সেই বিধ্বস্ত জাতিগত বিভ্রান্তি, জাতিগত সহিংসতা, যুদ্ধ বিধ্বস্ত দেশের কাতারে নেমে যাবার ইতিমধ্যে সরকার নানা পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আপনারা জানেন যে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কার্যালয় বাংলাদেশে স্থাপন করার খসড়ায় উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। এই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় বিশ্বের 18টি দরিদ্র এবং যুদ্ধ বিধ্বস্ত জাতিগত সহিংসতাপূর্ণ দেশে আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়তো মনে করছে যে বাংলাদেশকে সেই ব্লকে ঢুকিয়ে দেব,
ঢুকিয়ে দেওয়ার কারণে এমন একটি কার্যালয় আনবো, এরপরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আসবে, অবস্থাটা কিন্তু সেই রকম। আজকে যদি আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, তাহলে আমরা আফ্রিকার অনেক দেশ কিংবা উত্তর আমেরিকার অনেক দেশ, এশিয়ার দু একটি দেশকে আমরা যেভাবে তাকাই, সংঘর্ষ পীড়িত, যুদ্ধ পীড়িত, জাতিগত বিভেদ পীড়িত সেই দেশগুলোর ব্লকে ঢুকে যাব। কাজেই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন আসলে সম্ভব না, হবে না, জরিপ এটাই বলছে। আপনারা জানেন যে গতকাল 2025 সালের সারা দেশের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম বিপর্যয়কর ফলাফল। বলা হচ্ছে যে 16 বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল এটি। এসএসসি মানে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষা জীবনের যদি বলা যায় ভিত্তিভূমি, ভিত্তিপ্রস্তর স্থাপন, তাহলে এসএসসি পরীক্ষাকে বলা হয়, এবং সেই ফলাফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ফলাফলটি এমনটাই বিপর্যয় যে বিপর্যয় আপনাকে বুঝিয়ে দেবে যে ডক্টর ইউনূসের সকল ক্ষেত্রে বিপর্যয়ের মধ্যে শিক্ষা ক্ষেত্রেও একটি বড় বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এবং আসলে আজকে কথা বলতে এলে মনে হয় যে ডক্টর ইউনূসের শুধু নেগেটিভ কথা বলছে। পজিটিভ বা ইতিবাচক কথা বলবার মতো কোনো কথা আছে? কথা নেই। যদি থাকতো আমরা কেন বলবো না? ডক্টর ইউনূস কি আমাদের শত্রু নন? তিনি এই দেশেরই মানুষ, এই দেশেই জন্ম নিয়েছেন, এ দেশের আলো বাতাসেই বেড়ে উঠেছেন। সেই মানুষ তো আমাদের শত্রু হবার কথা নয়। কিন্তু তিনি যেভাবে দেশ শাসন করছেন, তাতে সকল ক্ষেত্রের মতো শিক্ষা ক্ষেত্রেও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। আমি যদি একটু পরিসংখ্যানের কথা বলি, যে 2009 সালের পর এবারই এসএসসিতে সর্বনিম্ন ফল। প্রথম ধাক্কাটা যদি আপনি চিন্তা করেন, স্বাভাবিকভাবে প্রতি বছর পরীক্ষার্থী সংখ্যা বাড়ে। এবছর কি হয়েছে? 2024 সালের তুলনায় কমপক্ষে 1 লক্ষ পরীক্ষার্থী ড্রপ আউট, পরীক্ষায় অংশগ্রহণই করেনি। 2024 সালের এসএসসি পরীক্ষায় 20 লক্ষ সামথিং পরীক্ষার্থী অংশ নিয়েছিল, এবার 19 লক্ষ অংশ নিয়েছিল। এই 19 লক্ষ, একবার চিন্তা করুন যে পরীক্ষা দিতে গিয়েই 1 লক্ষ নাই, অংশগ্রহণ নেই। গতবার যদি 20 লক্ষ হয়ে থাকে, তাহলে এবার তো 20 লক্ষের বেশি হওয়ার কথা, বেড়ে যাবার কথা, কিন্তু না, এবার পরীক্ষার্থীর সংখ্যাই কমে গেছে। আর ফলাফলের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে মাত্র 68.45% শিক্ষার্থী। সব বোর্ডের 11টি শিক্ষা বোর্ডের অ্যাভারেজ করে এই শতাংশ পাস। গত বছর অর্থাৎ 2024 সালের চেয়ে পাশের হার কমেছে 14.59%। এমনকি গত 16 বছরের মধ্যে এসএসসিতে এটি সর্বনিম্ন ফলাফল। এখন ইউনূস সরকারপন্থীরা বলছেন যে শেখ হাসিনা আগে ফলাফল ভালো হতো, শিক্ষায় বাচ্চারা আমাদের আগামীর ভবিষ্যৎ এগিয়ে যেত, সেটিও শেখ হাসিনার দোষ। কিভাবে? এসএসসি পরীক্ষায় শেখ হাসিনার সরকারের আমলে রেজাল্ট ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। শেখ হাসিনার সরকারের আমলে শেখ হাসিনা মার্কস বেশি দিতে বলতো। এমন নানা রকম গাল গল্প মেরে আজকে যে ফলাফলটা বিপর্যয় হয়েছে, এই ফলাফল বিপর্যয়টাকে ঢাকবার জন্য একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। জিপিএ 5-এও মারাত্মক কম। এবছর কমপক্ষে প্রায় 40,000-এর অধিক কম গত বছরের তুলনায়। এবং আমি বললাম যে গত 16 বছরের মধ্যে 2009 সালের যে ফলাফল ছিল, তার ফলাফল 2009 সালে ফলাফলটা কেমন ছিল? সব শিক্ষা বোর্ডগুলোর তথ্য মতে 2009 সালের এসএসসি পরীক্ষার ফল ছিল 67.41% শিক্ষার্থী, অর্থাৎ পাশের হার ছিল এটি। সেই বিচারে এবারে যদি দেখেন যে এবারে 68.45%, এবার 16 বছরের মধ্যে সর্বনিম্ন পাশ করেছে। 6,60,000 শিক্ষার্থী এবার ফেল করেছে। ভাবতে পারেন? ভাবা যায়? মানে এত বড় বিপর্যয়।
আমরা বিগত কয়েক বছর যদি দেখি, বেশ ধারাবাহিকভাবেই প্রায় 75-80% বেশি পাশের হার। এই পাশ এত কেন পাশ করে? এটিও দায়, এটিরও দোষ শেখ হাসিনার। ওই যে বলা হচ্ছে এখন যে শেখ হাসিনার সময়ে মার্কস বাড়িয়ে দেওয়া হতো, রেজাল্ট ফুলে ফেপে প্রকাশ করা হতো, এবার ফলাফল মারাত্মক খারাপ, ভয়াবহ খারাপ বিধায় রেজাল্টের আগের দিনই গত পরশু থেকেই একটা প্রচারণা দেওয়া হচ্ছিল যে এবার অধিক মার্কস দেওয়া হয়নি, এবার ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট ঘোষণা করা হয়নি, এবং এবারের ফলাফলটা অ্যাকচুয়াল শিক্ষামন্ত্রীও এমন বক্তব্য দিয়েছিলেন গণমাধ্যমে। কিন্তু এটিকে কি সেভাবে আপনি ভাববেন? দেশের সকল ক্ষেত্রে বিপর্যয়ের মতো আমাদের শিক্ষা জীবনের, আমাদের বাচ্চাদের শিক্ষা জীবনের যে ভিত্তিভূমি এসএসসি, সেই এসএসসির রেজাল্টেও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। নেমে আসবে না কেন? আসবার তো বহুমুখী কারণ আছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান, গত এক বছরে আর শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষকদের কিভাবে অবমাননা, অবদমন, অত্যাচার, নির্যাতন, ছাত্র কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শৃঙ্খলা নেই, শৃঙ্খলা ভেঙে পড়েছে। আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছরের শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে আনা সম্ভব হয়নি। এবার আপনি যদি দেখেন, এবার যদি চিন্তা করেন, এবার শিক্ষার্থীদের বিনামূল্যে বই মার্চ এপ্রিল নাগাদ বই পেতে হয়েছে। অথচ বিগত 16 বছর যাবৎ আমরা দেখতাম যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে উৎসব করে বই তুলে দেওয়া হতো। এবার ফলাফল, আমি এসএসসির ফলাফল নিয়ে আলাপ করছি, অন্য সাইডে চলে যাচ্ছি, আসলে প্রসঙ্গক্রমে চলে আসে। এবার এসএসসির ফলাফলও যেহেতু ফলাফলে কোনো জৌলুসতা নেই, সেহেতু আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলটি প্রকাশ করা হয়নি বোর্ড ওয়াইজ। আমরা চাই না যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে, তা নয়। এটি একটি রুটিন কাজ, রাষ্ট্রের রুটিন ভাবেই প্রকাশ করা হবে। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলেও সব কিছুকে প্রধানমন্ত্রীর মধ্যে কেন্দ্রীভূত, প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন, প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করতে হবে, এগুলো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। এবার যেটি করা হয়েছে ঠিক আছে, এভাবে করা হতে পারে, কিন্তু আপনি জবাব দেন আপনার ফল বিপর্যয় হলো কেন? আপনি এসএসসি পরীক্ষা ঠিক মতো নিতে পারলেন না কেন? এত অংশগ্রহণ কম কেন? বিগত বছরের তুলনায় কম কেন? এত ফেল কেন? এবং অনেক ভালো শিক্ষার্থী, ভালো যারা, তারাও ফেল করেছে। এমনকি ভালো অনেক শিক্ষার্থী ভালো ফল করতে পারেনি, টেস্ট পরীক্ষা দিয়ে তারা তো পরীক্ষায় অংশগ্রহণ করেছে। টেস্টে যদি পাশ করতে পারে, টেস্টে পাশ না করে কি এসএসসি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করেছে? তারা ফেল করলো কেন? আজকে দায় দেওয়া হচ্ছে, দোষ দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার আমলে ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট প্রকাশ করা হতো না। আজকে অন্যান্য সকল সেক্টরের মতো আমাদের শিক্ষাক্ষেত্রেও মানবিক বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয় ঘটবার কারণে এটি শিক্ষাক্ষেত্রে ডক্টর ইউনূসের এটি একটি বড় ধরনের ব্যর্থতা। এটিও ডক্টর ইউনূসকে অবশ্যই স্বীকার করতে হবে, ডক্টর ইউনূসের পরিষদকে স্বীকার করতে হবে। নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য বিগত সময়ের উপরে দায় চাপানো, এটি তো তাহলে হয়ে গেল অতীতের সেই রাজনৈতিক সরকারের সংস্কৃতি। রাজনৈতিক সরকারের আমলে সব সময় একটা দায়, একটা দোষ চাপানো হতো যে আমাদের আগে যারা ছিল তারা এটা করেছে, তারা এটা খারাপ করেছে। আজকেও কি আমরা সেই পর্যায়ে এসেছি, সেই জায়গায় এসেছি? অবস্থাটা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। এসএসসির ফল বিপর্যয়ে হয়েছে, সেটি ঢাকবার জন্য বলা হচ্ছে যে এটাই অ্যাকচুয়াল। আমি এটাকে অ্যাকচুয়াল কিভাবে নেব? গত 1 বছর, হ্যাঁ মানছি যে গত 1 বছর যাবৎ শিক্ষার্থীদের মধ্যেও একটা মানসিক হেলথ, মেন্টাল হেলথ যদি বলি, মেন্টাল হেলথে একটা ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। কিন্তু তাই বলে 19 থেকে 20 থেকে 19-এ নামতে পারে, কিন্তু 20 থেকে আমি যদি নেমে যাই 15-এ 14-এ, সেটাই কিন্তু চোখে পড়বার মতো। সেই জায়গায় ডক্টর ইউনূসের সরকারের নিঃসন্দেহে ব্যর্থতা আছে যে শিক্ষায়ও শৃঙ্খলা আনতে পারেনি আজ পর্যন্ত। 1 বছর হতে চলল, এই শৃঙ্খলা ডক্টর মোহাম্মদ ইউনূস আর আনতে পারবে বলে মনে হয় না। কারণ এবার 16 বছরের মধ্যে, বিগত 16 বছরের মধ্যে সব সূচকে পাশের হার, পরীক্ষার্থী মানে জিপিএ 5 এবং ফেল, অংশগ্রহণ, সব ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে 16 বছরের মধ্যে, শুধু 16 বছর বললে হবে না, গত 15-20 বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল এবারের এসএসসি পরীক্ষায়।
এর দায় ডক্টর মোহাম্মদ ইউনূস এড়াইতে পারে না। এখন দায়ের জন্য আমরা তাকে কাঠগড়ায় কিভাবে দাঁড় করাবো? ডক্টর ইউনূস কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন? না, আমাদের তাকে ধরবার সুযোগ নেই। যে নির্বাচনে এই যে সার্বিক শিক্ষা ক্ষেত্রে, অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে সব ক্ষেত্রে যে বিপর্যয় নেমে এনে দিয়েছে, সেই বিপর্যয়ে তাকে আমরা কিভাবে জবাব দেবো? আমাদের জবাব দেওয়ার কোনো উপায় নেই। একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তার জনগণের কাছে জবাবদিহিতার কোনো সুযোগ নেই। কাজেই অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকতে পারে না। যদি এইভাবে দীর্ঘদিন থাকে, আপনার জীবন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আপনি বিপর্যয়ের সম্মুখীন হবেন। এই জন্য সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আওয়াজ ওঠা উচিত যে ডক্টর ইউনূস আপনি বিদায় নেন, আপনি পারছেন না, আপনি বিদায় নিন এবং আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন, আমরা আপনাকে আর নিতে পারছি না। আপনি আমাদের সর্বক্ষেত্রে বিপর্যয়ের মহানায়ক হয়ে উঠেছেন, আপনাকে আর আমরা নায়ক হিসেবে দেখতে চাই না।